আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি নিঠুর মনোহর, পর্ব সংখ্যা 24। লিখনিতে আরিশা জান্নাত আদ্রা। 18+ অ্যাডাল্ট নাকি 18- অ্যাডাল্ট দিব বুঝছি না। বাচ্চারা দূরে থাকো। বাইরে শোরগোলের আওয়াজ শুনে আরিমা নিজের রুম থেকে ছুটে এলো। আসার সময় অবশ্য নিজের মুখটা ওড়না দিয়ে ভালোভাবে ডেকে নিয়েছে। আবার কোনো ঝামেলা নয় পরে বলা যায় না, কিন্তু এত রাতে খান বেলায় শোরগোল কেন হচ্ছে? এরকম তো হয় না কখনো। কিছু আবার হলো না তো? এই ভেবে আরিমা করিডোরে দাঁড়িয়ে থেকে নিচে উকি দিল। চোখ দুটো ছোট বড় বড় হয়ে গেল আরিমার। যার পর নাই অবাক হয়েছে সে। মাথা ভু ভু করে ঘুরছে। এটাও কি দেখছে? ওটা কি ফায়ান নাকি অন্য কেউ? ফায়ান হাত নাড়িয়ে নাড়িয়ে ধুলে ধুলে নাচছে। তার সাথে সাথে যোগ দিয়েছে ফারহা, সাহিত্য, নিয়াজ। কারণ জানে না তারা। তবে ফায়ান যেহেতু খুশি হয়েছে, এর মানে নিশ্চয়ই কিছু ভালো খবর। এদিকে 5 ভেড়ার ছানা এসেছিল আরিমার খোঁজ নিতে। কিন্তু এখানে ফায়ানকে নাচতে দেখে সবাই হা করে সেখানেই দাঁড়িয়ে আছে। কিন্তু পরক্ষণেই ভাবলো, এই সুযোগ ফায়ানের সাথে ইচ্ছে মতো নেচে নেবার। যদি ফায়ানের একটু দয়া হয় তাদের প্রতি, তাহলে তো কথায় কথায় ধমক দিবে না। যেই ভাবা সেই কাজ। সবাই এসে যোগ দিল ফায়ানের সাথে। এদিকে ফায়ান কিছু না বলে নেচেই যাচ্ছে। গান বাজছে বক্সে। গানের শ্রী দেখে যদিও প্রথমে মুখ কুঁচকে নিয়েছিল তারা, কিন্তু ব্যাপার না। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। শুধু আমার, তুমি আমার, তুমি আমার সেই, তুমিই আমার, তোমাকেই খুঁজে পেয়েছি। বাহ বাহ! লজ্জার মাথা খেয়ে বসেছে নাকি ফায়ান? তোমার কাণ্ড কারখানার মাধ্যমে আমরা বারবার হতাশ কেন করো বলো তো? এটা কি তোমার নাচানাচি করার বয়স? কাদের সাথে মিলেমিশে এরকম বেহায়া করে গেছো? আমি বাড়ি না থাকলে এসব করে বেড়াচ্ছি। আমার মাথা কাটা যাচ্ছে। এবার একটু শুধরাও। বলুন তো লোকটাকে। কমেন্টে কমেন্টে অবশ্যই বলে যাবেন। যদি আপনি আমার নেতা সাহেব হাফ পরে থাকেন তবে অনায়াসে বলে দিতে পারবেন। ফায়ান কি তার নাচ থামাবে? সবাই থেমে গেল। ফায়ান থামেনি, বরং হাত নাড়িয়ে নাড়িয়ে দুলতে দুলতে ফিরোজ খানের চারপাশে ঘুরতে লাগলো। এরপর বাকিদের ইশারা করলো। সবাই ফায়ানের ইশারা পেয়ে ফিরোজ খানের চারপাশে ঘুরতে ঘুরতে নাচটা শুরু করলো। পাপা, মেয়েরা হতাশ পাপা। তোমার হয়তো মনে আছে যে শীতে 3 পয়েন্ট পেয়ে কত খুশি হয়েছিল। তোমার ধারণা ছিল তুমি 2 পয়েন্ট পাবে না, কিন্তু তোমার স্বপ্ন ছিল আরও বেশি পাওয়ার। অথচ তোমাকে ভুল প্রমাণিত করে তোমার নাম্বার আসে 3 পয়েন্ট। সেদিন তুমি পিকনিক করেছিলে, এমনকি এলাকার পোলাপানকে জমা করে বক্স বাজিয়ে নেচেও ছিলে। এখন যেরকম জিনিসপত্রের মূল্য কমেছে ছিল, সেই চাহিদাটাও ছিল কম। এখন জিনিসপত্রের দাম বেড়েছে পাপা, তাই চাহিদাও বেশি। যেখানে তুমি টেনে টুনে পাশ করার জন্য পুরো এলাকা জমিয়ে মাঠে নাচানাচি করতে লজ্জা পাওনি, সেখানে আমি মন্ত্রী হবার খুশিতে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে নিজের ভাই বোনদের নিয়ে নাচছি। তাতে তোমার সমস্যা হবে কেন? 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 আর তোমার মাথা কি আদৌ আছে যে কাটা যাবে? বলতে বলতেই ফায়ান খানিক লাফাতে লাফাতে ফিরোজ খানের মুখের সামনে চলে এলো। এতে ফিরোজ খান না চাইতেও কয়েক পা পিছিয়ে গেল। বিস্ময়ে মাটিতে পা ফেলতেও যেন ভুলে গেছেন তিনি। ভাইয়া, এসব কি বলছো? সবার মাথা হ্যাং হয়ে গেছে। ফায়ান পরিস্থিতি গরম দেখে দাঁত বের করে ক্লোজ আপ মার্কা হাসি দিল। এরপর কণ্ঠে গম্ভীর ভাব টেনে এনে বলল, টিভি অন করো, বুঝে যাবে। এতক্ষণ নিশ্চয়ই নিউজ বেরিয়ে পড়েছে। আমি উপরে যাচ্ছি, কেউ বিরক্ত করবে না। বলেই ফায়ান সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। 2-3 সিঁড়ি পার হতেই থেমে গেল ফায়ান। ঘাড় ঘুরিয়ে সবাইকে দেখে নিল একবার। তারপর সাহিত্যের কোলে থাকা নিয়াজের কাছে গেল। কোনো কিছু না বলেই নিয়াজকে কোলে তুলে নিল সে। সাহিত্য কিছু বলতে নিয়েও বলল না। নিয়াজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। ফায়ান তাতে হঠাৎ কোলে নিল কেন? এটা ভাবার বিষয় না যে ফায়ানের ফ্যান হয়ে গেছে। ফায়ান তাদেরকে বাঁচিয়েছে সুপারম্যানের মতো। তা কী করে ভুলে যাবে নিয়াজ? সে আরও ফায়ানের গলা আঁকড়ে ধরল 2 হাতে। ফায়ান মুচকি হেসে নিয়াজকে নিয়ে উপরে উঠতে লাগলো। এদিকে আরিমা ফায়ানকে এগিয়ে আসতে দেখে সরে গেল সেখান থেকে। নিজের রুমে চলে গেল। তার মন কিছুতেই হিসাব করছে। কোন কেন তো
কোনো তো গন্ডগোল নিশ্চয়ই আছে। ফায়ান মন্ত্রী হবার পথে। তুমি না গুড বয়? নিয়াজ ফায়ানের ফোনে তার পছন্দের গেম খেলছে। নিয়াজ আর ফায়ান দুজনেই বেলকনিতে বসে আছে দোলনার উপর। ফারহা ছোট থেকেই ফায়ানের সাথে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ফারহা রাতে ফায়ানের কাছে চলে আসে আর চিপা-চাপা দিয়ে শুয়ে পড়তো। দিন দিনের বেলাতেও পিছু ছাড়তো না ফায়ানের। তাই ফায়ান এখানে একটা দোলনা লাগিয়ে দিত, যেন ফারহা এসে বসে থাকতে পারে। সে দোলনায় এসে বসে থাকবে আর ফায়ান তার কাজ করবে। হ্যাঁ, আমি গুড বয়। ফায়ান মুচকি হাসলো, এরপর নরম স্বরে শুধালো, গুড বয়রা কিন্তু মিথ্যা বলে না, বড়দের কথা শুনে। তুমি কি আমার কথা শুনবে বাচ্চা? নিয়াজ ফোনে দৃষ্টি রেখে উত্তর কাটলো, অবশ্যই আঙ্কেল, তুমি বলো, আমি যা জানি তোমাকে অবশ্যই বলবো। ফায়ান দু ঠোঁট প্রসারিত করে হাসলো, শান্ত কণ্ঠে বলে উঠল, তোমাদের যে ওই পচা আঙ্কেলটা নিয়ে গেছিল না, সেটা কি তোমাদের আঘাত করেছে? নিয়াজ থেমে গেল, চোখ তুলে তাকালো ফায়ানের দিকে। ফায়ান নিয়াজের চোখে ভয় দেখতে পেল। নিষ্পাপ চোখ দুটো টলমল করছে। তাড়াতাড়ি ফায়ান জড়িয়ে ধরল নিয়াজকে। এরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে কণ্ঠে বলল, আঙ্কেল আছে তো? কেউ কিছু করতে পারবে না তোমায়। আমাকে বলবে না? ও শুধু আমাকে মারেনি, আপুকেও মেরেছে। আপুকে আরও বেশি পিটিয়েছে। আমি চিৎকার করেছিলাম বলে আমাকেও মেরেছে। এরপরেও ছাড়েনি তারা। আপুর এত কান্না করেছে জানো? বলতে বলতে নিয়াজ ঠোঁট ভেঙে কেঁদে দিল। ফায়ান স্তম্ভিত। সে তো এ ব্যাপারে কিছুই জানে না। কেন কেন মেরেছিল? নিয়াজ কান্না থামিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ফায়ানের দিকে, এরপর বলে উঠল, আপু থেকে জানতে চেয়েছিল এতদিন কার বাসায় আমরা ছিলাম, আমাদের কোনো খোঁজ কেন পায়নি সে। আপু তোমার নাম বলেনি, কারণ ও তো তোমাকে গুলি গুলি করতো। তার কাছে গুলি ছিল, জানো তো? ওটা দিয়ে আপুকে মেরেছিল। ফায়ান থ মেরে বসে আছে। ফারদিন এহসান তো শেষ, তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। ওয়েট অ্যান্ড সি, মিনিস্টার ফারদিন এহসান। উপস, কালপ্রিট ফারদিন এহসান। সময় এখন মধ্যরাত, খানবিলায় সবাই ঘুমিয়ে ভিবর। ঘুম নেই শুধু আলিমার চোখে। শরীরের ব্যথায় দু চোখ এক করতে পারছে না, আর না বিছানায় শুতে পারছে। ডক্টরের কাছে যাবে কিভাবে? বাড়ির লোকজন কত শত প্রশ্ন করবে। রামিসাকে তো বলা যাবে না, সে তো রামিসা ফারহা সাথে পাঠিয়ে নিয়ে ভিন্ন রুমে থাকে। কিভাবে কি করবে বুঝতে পারছে না আরিমা। প্রচুর কান্না পাচ্ছে তার। ওয়াশরুম থেকে চোখ মুখ পানি ছিটিয়ে বেরিয়ে এলো আরিমা। তখনই মনে হলো ঘুম থেকে বেঁচে থাকার উপায় হলো বারান্দা বিলাস। যেই ভাবা সেই কাজ। বেলকুনিতে চলে এলো আরিমা। গ্রিলে হাত রাখতেই মনে হলো কেউ তার হাত চেপে ধরেছে। চমকে পিছনে ছুটতে গিয়েও দোলনার সাথে পিঠ লেগে গেল তার। সঙ্গে সঙ্গে আরিমা চিৎকার করে উঠল, আহ! মনে হচ্ছে প্রাণটা বুঝি বেরিয়ে গেল তার। শরীর কাঁপতে শুরু করেছে। পিছনে হয়তো রক্তক্ষরণ হচ্ছে, না হলে জামা ভেজা ভেজা লাগছে কেন? ফায়ান দ্রুত ছুটে এলো আরিমার কাছে, অস্থির কণ্ঠে শুধালো, আরু, কি হয়েছে তোমার? এই মেয়ে, কথা বলছো না তো কেন? আরিমা তবুও নিশ্চুপ। ফায়ান আরিমার কাঁধ ধরতে যাবে তার আগে আরিমা অস্পষ্ট স্বরে বলল, প্লিজ হাত দিবেন না। ফায়ান থেমে গেল। সে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো আরিমার দিকে, তারপর মোলায়েম কণ্ঠে শোধালো, ব্যথা হচ্ছে? ফায়ানের আদরে কণ্ঠ আরিমার শ্রবণ কেন্দ্রীয়তে প্রবেশ করতেই ঠোঁট কামড়ে কেঁদে উঠল আরিমা। মানুষ এমনই, কষ্টের মাঝে কেউ একটু ভালো করে কথা বলি সব কষ্ট এমনিতেই ভেরিয়ে আসতে চায়। ফারহান আরিমাকে ধরতে যাবে, আরিমা চিৎকার করে উঠল, না না, প্লিজ ধরবেন না আমায়, আমি এবার মরেই যাব। ফায়ান হাত থামিয়ে নিল। কিছু একটা ভেবে আরিমার হাত ধরে দাঁড় করালো তাকে। তারপর হাত ধরে ঘরের ভেতরে এনে দাঁড় করিয়ে বেলকনির দরজা ঠাস করে বন্ধ করে দিল। আরিমার সেদিকে হুঁশ নেই, তার শরীরের ব্যথায় কাঁপছে। এরকম রিয়েলিটিতেও হয়ে থাকে, ব্যথায় শরীর কম্পন সৃষ্টি হয় তার। ফায়ান এসে আরিমার পেছনে দাঁড়ায়, মনে হচ্ছে কেউ তার বুকের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে। ছোট চোখ দুটো অসম্ভব লাল হয়ে এলো ফায়ানের। কি অবস্থা হয়েছে মেয়েটার? কতদিন থেকে সহ্য করছিল এসব?
আর তাকে একটু বলার প্রয়োজনও বোধ করেনি। এটা ভেবে তার রাগ লাগছে ফায়ানের, কিন্তু আপাতত ট্রিটমেন্ট দরকার, তাহলে পরবর্তীতে ইনফেকশন না হয়ে যাবে। আমি এখন যা করব তার জন্য সম্পূর্ণ দায়ী তুমি। সো চুপ থাকো, বেশি পকপক করতে যাবে না, তুলে একটা আছাড় দেব। ফায়ানের হুঙ্কারে আরিমা আরেক দফা কেঁপে উঠল। ফায়ান নিজের স্তম্ভিত ফিরে পেল যেন, নিজের মাথায় একটা চাটি মারল, এরপর নিজের কাজে মনোযোগ দিল। আরিমার কামিজ আস্তে আস্তে নিচ থেকে গুটে গোটাতে লাগলো ফায়ান। আরিমা কিছু বলবে তার আগে ফায়ান দিল এক রাম ধমক। ধমক খেয়ে আরিমা চুপ হয়ে গেল। সে জানে এখন হাজার লজিক দেখালো ফায়ানের সামনে সব ফিকে। মানুষটাকে যে ভালোভাবে চিনে। আরিমা ব্যথায় আহ করে উঠে। ফায়ান হাত থেমে গেল। সে কামিজ যতটা উপরে উঠেছিল ততটি বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, গলা শুকিয়ে আসছে। একটা কারণ তো নিজের প্রিয় মানুষটাকে এরকম রক্তাক্ত অবস্থার জন্য, আরেকটা তো নিজের উপর কন্ট্রোল আনার প্রয়াস, যেটা ফায়ান ভালোই পারে। না হলে কম সে কত এতদিন কমসে কম 3 বাচ্চার বাপ হয়ে যেত। ফায়ান নিজের চোখ বন্ধ করে নিয়ে আরিমার পুরো জামাটা খুলে ফেলল। আরিমা 2 হাত দিয়ে নিজেকে ঢেকে রাখার প্রয়াস চালাচ্ছে। ফায়ান নিজ হাতে থাকা জামাটা আরিমার দিকে বাড়িয়ে দিল, যেটা মাধ্যমে আরিমা নিজেকে আড়াল করে নেয়। অবশেষে ফায়ান চোখ খুলল। প্রায় পুরো পিঠে কালশিটে দাগ পড়ে গেছে, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আবারও ঘষা খাওয়ার জন্য আঘাতটা তাজা হয়ে গিয়েছিল। ফায়ান চোখ বন্ধ করে নিল, হাত মুষ্টিময় তার। মেয়েটা কীরকম শাস্তি দিয়েছে জানোয়ারটা, ওকে তো সে দেখে নেবে, তার আগে এর সেবা করতে হবে। খানিক হেঁটে গিয়ে লাইট অফ করে দিল ফায়ান, এরপর ফট করে আরিমাকে কোলে তুলে নিল। আরিমা ব্যথায় ছটফট করছে তা দেখে ফায়ান বলল, আরে এই, এত জোরেও ধরেনি যে ব্যথায় মরে যাচ্ছ। নাটক কম করো প্রিয়, এটা আমার আগেই করা উচিত ছিল। বেশি ছাড় দিলে এরকমই হয়। আলিমাকে বিছানার সামনে দাঁড় করিয়ে দিল। নিজের টি শার্টটা খুলে এক কোণায় ছুঁড়ে ফেলল ফায়ান। আবছা আলোয় এটা দেখে আরিমা 2 পা পিছিয়ে গেল। তা দেখে ফায়ান মুখ বাঁকিয়ে বলল, রোমান্স করতে হলে তা তো আগেই করে ফেলতাম, এত বছর অপেক্ষা করতাম নাকি? তুমি কি ভাবছো তোমার মেডিসিন আমার জামায় লাগুক? এমনিতেই তো নিজের একটা দায়িত্ব পালন করতে হবে, এখন আবার ঢং করা হচ্ছে। এমনিতেও অসুস্থ অবস্থায় রোমান্স করব, এরকম পাষাণও আমি নই। একটু তো পজিটিভনেস আনো আমার প্রতি, ধন্য করো আমায়। আরিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফায়ান বিছানায় শুয়ে পড়ল আরাম করে। এরপর আরিমার কাছে ডাকলো। আরিমা এগিয়ে ফায়ানের গুষ্টি ষষ্ঠী উদ্ধার করছে। সে হলো রুগী, আর ফায়ান করছে কি, নিজেই শুয়ে আছে। আবার নাকি সে আরিমার সেবা করতে এসেছে। যত সব ফাউল আলাপ মাঝরাতে শোনাতে এসেছে। আরিমার ভাবনার মাঝে ফায়ান তাকে হ্যাচকা টান দিয়ে নিজের বুকের উপর ফেলল। আরিমা ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। নাটক কম করো প্রিয়। আরিমার চোখ পাকিয়ে তাকালো ফায়ানের দিকে, এরপর দাঁতে দাঁত চেপে বলল, বারবার এত নাটক আপনিই করছেন, আমাকে বলছেন নাটক কম করো প্রিয়? অসহ্য একটা লোক আপনি, ছাড়ো না ওকে, খালি ব্যথা দেয় অসভ্য কোথাকার। ফাইন আরিমার 2 হাত চেপে ধরে রাখলো। পিঠে যে ব্যথা, বেশি কথা বলো না তো বউ, এসো মলম লাগিয়ে দেই। আরিমা বউ শব্দটা শুনে থেমে গেল। ফাইনের বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে রইল। বুকের ভেতর সাইক্লোন বাজাচ্ছে কেউ, সুখের প্রজাপতি উঠছে। ফায়ান তাকে বউ বলল কেন? তবে ভালো লাগছে তার, আরাম লাগছে। ফায়ান আস্তে আস্তে তার নরম হাত দিয়ে আরিমার নরম পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। প্রচুর ঠান্ডা লাগছে সেখানে, ভালো লাগছে তার। এত লম্পজম্প করে কেন কারো বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো? ফায়ানের প্রাণভোমরা যে আরও, এটা ভুলে যাও কেন? আমি ভুলি না, সকাল হবার সাথে সাথেই আপনি ভুলে যান। আরিমার নির্বিকার কথা শুনে ফায়ান ঠোঁট কামড়ে হাসলো। খুব রেগে আছে আরিমা, ফায়ান বেশ ভালোভাবেই বুঝতে পারছে। আর কোথায় ব্যথা আছে দেখাও তো দেখি। এই তো, গলার নেই না? না তো, পিঠেই ছিল। ফায়ান ভ্রুকুচকে তাকালো আরিমার দিকে। আবছা আলো ফায়ান বেশ দেখতে পাচ্ছে আরিমা ইতস্ত
আদলখানি। ফায়ান হাতের আঙুলে মলম লাগিয়ে আরিমার গলায় হাত দিল। গলা থেকে আস্তে আস্তে হাত নিচে নামতেই আরিমা আহ করে উঠল। ফায়ান বুঝে গেল এখানেও ব্যথা আছে। মলম লাগিয়ে শেষ করে আরিমাকে নিজের বুকে আরও ভালোভাবে মিশিয়ে নিল ফায়ান। আরিমা চুপ করে শুয়ে আছে ফায়ানের বুকে। শান্তি শান্তি লাগছে। এদিকে ফায়ান ভাবছে অন্য কিছু। তার চেয়াল চোয়াল শক্ত হয়ে এসেছে। আরিমার চুল হাত বুলিয়ে দিচ্ছে ফায়ান। আরিমা হঠাৎ বলল, যাচ্ছেন না যে? আমার অধিকার আছে তোমার উপর আরু। সো চুপ থাকো। আরিমা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, এতদিন কোথায় ছিল আপনার এই অধিকার? আপনি তো বিয়েটা মানেন না।